আমি আসছি আমার ওয়াইফকে নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। কিন্তু তার আগে আমার কয়েকটি কথা আমি বলবো। আমি আগে সাভারে স্টক লটের ব্যবসা করতাম। ব্যবসাটা আমার ভালোই ছিল। দীর্ঘদিন ব্যবসা করার পরে হঠাৎ করে ব্যবসায় আমি মাইর খাই, ধরা খেয়ে যাই, লস হয়। তারপরে আমি যখন মানসিকভাবে ভেঙে পড়ি, আমার ওয়াইফ তখন আমার হাত ধরে বলল, তুমি টেনশন করো না, তুমি আমার সাথে চলো। তো আমরা বরগুনায় চলে যাই। ওখানে যাওয়ার পরে দিয়ে আমার ওয়াইফ একটা বাড়ি বিক্রি করে। বাড়ি বিক্রি করে আমরা একটা রেডিমেড আইটেম বা থ্রি পিসের দোকান দিই। কিন্তু দোকানটা আমাদের মার্কেটের আউটসাইড হয়ে যায়, যার কারণে অতটা বেচা বিক্রি হতো না। আর আমাদের দেশে রোজার ঈদ, কোরবানি ঈদ বা পূজা, এই সমস্ত বিশেষ বিশেষ দিনেই ব্যবসাগুলো হয়। যার ব্যবসায়ীরা এই তিনটা টাইমের ব্যবসা করার পরে দিয়ে সারা বছর ব্যবসা না হইলেও হয়তো মোটামুটি চলে যায়। যাই হোক, আমরা তখন ওই ব্যবসাটা শুরু করলাম। ব্যবসা শুরু করার পরে দীর্ঘদিন ব্যবসা করার পরে হঠাৎ করে আমার ওয়াইফের অ্যাপেন্ডিসাইট ব্যথা উঠে এবং কি অ্যাপেন্ডিক্স ভিতরেই ফেটে যায়। বরগুনার ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখানোর পরে সাথে সাথে ডাক্তার বললো 1 ঘন্টার মধ্যে যদি কিনা এটা অপারেশন না করা যায় তাহলে রুগী বাঁচানো যাবে না। তো বরগুনায় ওরকম ভালো ট্রিটমেন্ট হয় না, যার কারণে আমরা তাকে নিয়ে বরিশালের বড় হসপিটালে চলে গেলাম। ওখানে যাওয়ার পরে আমার ওয়াইফ তো একদম মুমূর্ষু অবস্থায়। তারপরে আমার শ্বশুর বনসই দিল। বনসই দেওয়ার পরে দিয়ে 3 থেকে 4 ঘন্টা লাগলো অপারেশন করার। যাই হোক, আল্লাহ পাক অশেষ মেহেরবানি যে তাকে বাঁচিয়ে রাখছে। ডাক্তার তখন বলল যে এই রুগীকে 6 মাস অন্তত পক্ষে বেড রেস্ট রাখতে হবে। 6 মাসের মধ্যে সে কোনো কাজকাম করতে পারবে না। তখন 6 মাস আমার তার পাশেই থাকতে হলো, কারণ আমার ছোট ছেলেটা তখন ছোট। তো 6টা মাস যদি দোকান বন্ধ থাকে তাহলে বুঝেন ব্যবসার অবস্থা কী হতে পারে। তো আমাদের ব্যবসাটা তখন একদম বন্ধ হওয়া অবস্থায়। তখন আমার ওয়াইফ বলল যে তাহলে এখানে তো মার্কেটের ভিতরে দোকানও পাচ্ছি না, আর আউটসাইডে এখানে ভালো ব্যবসাও হবে না, চলো আমরা ঢাকাতে ফিরে যাই। তো তখন তার আরেকটা বাড়ি বিক্রি করলো। যদিও বাড়িগুলো ছোট, অত বিগ অ্যামাউন্ট ছিল না বাড়িগুলো। তে বাড়ির আরেকটা বাড়ি বিক্রি করলো। বাড়ি বিক্রি করে আমরা ঢাকাতে চলে আসলাম। ঢাকাতে চলে আসা এখানে আমি ল্যান্ডের ব্যবসা শুরু করলাম। ল্যান্ডের ব্যবসাটাও মোটামুটি ভালোই চলতেছিল বা চলছে। তা আপনারা সবাই জানেন 2024 সালের 5ই আগস্টের পরে দেশের পরিস্থিতি কীরকম হয় সেটা আপনারা জানেন। তো ব্যাংকিং সেক্টরটা তখন পুরোপুরি ধস নেমে যায়। তো এমতো অবস্থায় ল্যান্ডের ব্যবসাও একদম বন্ধ হওয়ার মতো, কারণ মানুষ ব্যাংক থেকে টাকা উঠাইতে পারত না। বিভিন্ন কারণেই ল্যান্ডের ব্যবসাটা তখন বন্ধ হয়ে যায়। এর মধ্যে আমি বিদেশ চলে যাই। যেহেতু আমি অনেক আগে সৌদি আরবে ছিলাম, দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম আগে, তো ভাবলাম যে সৌদি আরবে চলে যাই। তো ওখানে যাওয়ার পরে দিয়ে আমার কোম্পানিটাও ভালো পড়লো না। কয়েক মাসের মধ্যে আমিও ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ হয়ে পড়লাম। তখন আমার ওয়াইফ বলল যে তুমি যেহেতু অসুস্থ হয়ে পড়ছো, তুমি দেশে চলে আসো, প্রয়োজনে একবেলা খাবো, তারপরেও তুমি দেশে চলে আসো। তখন আমি দেশে চলে আসলাম। আসলে যে কথা বলার জন্য আমি আপনাদের সামনে আসছি সেটা হলো যে আমার ওয়াইফকে নিয়ে ইতিমধ্যেই মিডিয়া জগতে অনেক কথা, অনেক ট্রোল হয়েছে। তো আমি এই বিষয়ে আসলে আপনাদেরকে কয়েকটি কথা বলবো। যে আসলে আমার ওয়াইফ সম্পর্কে যারা কিছু জানে না তারাই এই সমস্ত ব্যাপার নিয়ে ট্রোল করছে। কারণ আমার ওয়াইফ কীরকম তাকে আমি চিনি, আমি জানি, আমি সংসার করি, আমি তার সম্পর্কে যতটুকু জানি আপনারা তো তা জানেন না। আর আমার ওয়াইফ সম্পর্কে যারা বাজে মন্তব্য করছেন তারা তাকে চিনেনও না, কখনো হয়তো দেখেনও নাই, সরাসরি হয়তো কখনো দেখেনও নাই। আর যদি কখনো সরাসরি দেখতেন, আপনাদের সাথে যদি কথা হইতো, তাহলে এই ধরনের মন্তব্য আপনারা করতে পারতেন না। কারণ আমি মন থেকে বলছি যে তাহলে
কোনো অবস্থাতেই আপনারা এই ধরনের মন্তব্য করতে পারতেন না। কারণ একজন ভালো মানুষকে নিয়ে মন্তব্য করতে গেলে যদি তার সাথে কথাবার্তা বলা হয়, উঠা বসা করা হয়, তাহলে তার সম্পর্কে খারাপ মন্তব্য করা যায় না। হ্যাঁ, খারাপ মানুষ হলে তাদের ব্যাপারে খারাপ কথা বলা যায়, মন্তব্য করা যায়, সেটা আলাদা কথা। যাই হোক, আর যারা কিনা টুল করছে বা খারাপ মন্তব্য করছে তাদেরও দোষ আসলে আমি ব্যক্তিগতভাবে ওরকম দেব না, কারণ এর পিছনে কারো না কারো হাত ছিল, কারো উস্কানি ছিল, কারো কথার কারণে এই ধরনের মন্তব্য হয়তো অনেকেই করছে। কারণ আমার ওয়াইফের সাথে কারো কোনো শত্রুতালি ছিল না, তাকে নিয়ে মন্তব্য করার তো কোনো না কোনো কারণ থাকতেই পারে। সেই কারণটাই হলো যে কেউ পিছন থেকে উস্কানি দিছে, কেউ তাকে অসম্মান করার জন্য হিংসাত্মক অবস্থায় তাকে কিছু কথা বলছে। কিন্তু এর জন্য আমি তাদেরকে দোষ দেব না। দেখেন, এরা আসলে আমার ওয়াইফ কীরকম মন মানসিকতার, সেটা যারা সরাসরি তার সাথে মিশছে, তাকে যারা ব্যক্তিগতভাবে চিনেন তারাই জানে। যারা দেখছেন তারা হয়তো, সরাসরি যারা দেখছেন তারা কখনোই তাকে নিয়ে খারাপ মন্তব্য করতে পারবেন না, কারণ সে আসলে একজন ভদ্র মানুষ। তার আচার আচরণ, সবাই তার আচার আচরণের মধ্যে। আর একটি বিষয় না বললেই না, যে তার ভদ্র হওয়ার পিছনে কিছু কারণও আছে। আমার শ্বশুর, উনিও একজন ভদ্র মানুষ। আর আমার ওয়াইফ 1 বছর বয়সে ওনার আম্মা মারা যায়। তা আমি আমার শাশুড়িকে দেখি নাই, কিন্তু শুনছি যতটুকু, আমার শাশুড়িও নাকি অনেক ভদ্র ছিল। তো ভদ্র করে ছেলে সন্তান ভদ্রই হয়, এটি স্বাভাবিক। আর আমার শ্বশুরকে হয়তো বরগুনার অনেকেই চিনে, অনেকেই বলতে 90% লোকই চিনে। আমার নানা শ্বশুর, যারা কিনা মোল্লা বংশের নাম যারা শুনছেন বরগুনায়, সবাই জানেন যে তারাও কীরকম মানুষ, তাও প্রভাবশালী লোক, ধনাঢ্য ব্যক্তি। আমার শ্বশুরও এখনও অনেক টাকা ঘর ভাড়া পায়। পরেও আপনারা হয়তো মনে করতে পারেন যে যে বড় লোকের মেয়ে, তার অবস্থা এখন এরকম কেন। আসলে একটা কথাই সত্য, যেটা মা যদি না থাকে কারো সংসারে, তাহলে সেই মেয়েটা কিভাবে বড় হয় সেটা যাদের মা নাই তারাই বলতে পারবে। যাদের মা ছোটবেলায় হারিয়েছে, সৎ মায়ের ঘরে যারা বড় হয়েছে, তারা এই জিনিসটা ভালো বলতে পারে। যাই হোক, এই বিষয়ে আমি আর কথা বলবো না। তবে একটা বিষয়, সেটা হলো আমার ওয়াইফ, আমি এই জন্য না যে আমি তার স্বামী হিসেবে ওয়াইফের প্রশংসা করবো, তা না। আসলে সে আসলেই ভালো মনের মানুষ, সে উদার মনের মানুষ, সে অনেক বড় মনের মানুষ। তার সাথে যারা মিশছে, যারা তার কাছাকাছি ছিল, তারা সবাই বলতে পারবে সে কোন ধরনের মন মানসিকতা নিয়ে চলে। এখনো দেখেন, এত খারাপ অবস্থায়ও ঘরের ফার্নিচার বিক্রি করতেছে, তারপরে দিয়েও আমার ছেলের বউকে সে সান্ত্বনা দেয়, আমাকে সান্ত্বনা দেয় যে আমি ইনশাল্লাহ এখনো আছি, আমরা আবার সোজা হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। যাই হোক, এখন আপনাদের সাথে আমি শুধু এই বিষয়গুলোই শেয়ার করলাম যে সে এত ভালো মনের মানুষ হয়েও তার সম্পর্কে যারা যারা খারাপ মন্তব্য করছেন, নেগেটিভ মন্তব্য করছেন, আসলে কাজটা ঠিক হয় না। কিন্তু তারপরেও বলবো যে এভাবে একজন মানুষকে না জেনে, না শুনে, না বুঝে মনের ভিতরে কষ্ট দিবেন না। একটা কথা আছে, গুলি করলে হয়তো গুলির আঘাতটা সহজেই মুছে যায়, কিন্তু অন্তরে যদি আঘাত দেয় কেউ, সে আঘাতটা আসলে মৃত্যুর আগের দিন পর্যন্ত মুছে না। আরেকটা কথা, যে আসলে আমার ওয়াইফ কোন ধরনের মন মানসিকতা দেখেন, যে 2টা বাড়ি বিক্রি করেও ছেলে সন্তান নিয়ে, স্বামী নিয়ে সুখে থাকার জন্য এখনো আপ্রাণ চেষ্টা করতেছে। আরেকটা বিষয়, আমার মা যখন মারা যায়, তার অনেক দিন আগে থেকেই আমার আম্মাকে তার কাছে রাখার জন্য অনেক চেষ্টা করছে। আমার আম্মাকে অনেক ভালোবাসতো,
আমার আম্মাও তাকে মন ভরে দোয়া করে গেছে। আমার তো ছেলেটা যখন ছোট, একদম ছোট, আমার আম্মা অসুস্থ ছিল, হার্টের সমস্যা ছিল। সদরদি হাসপাতাল থেকে, হার্ট ফাউন্ডেশন থেকে যখন বাসায় নিয়ে আসি, সারা রাত ভোরে অসুস্থ অবস্থায় আমার আম্মার সেবা যত্ন করছে। আমার আম্মাও অনেক দোয়া দিয়ে গেছে যে মা তুমি ভালো থাকবা। যখন মোবাইলটা হাতে নেই, দেখি যে বিভিন্ন ভিডিওতে আমার ওয়াইফকে নিয়ে ট্রোল করা হচ্ছে, তখন আমার নিজেরই কষ্ট লাগে, অনেক কষ্ট পাই। আমি মনে মনে ভাবি যে এই ভিডিওগুলো যখন আমার ওয়াইফ দেখবে বা দেখে, সে ওনার কত জানি ব্যথা পায় মনে। যাই হোক, আপনাদেরকে একটা কথা বলবো, সে কথাটা হলো, যারা আপনারা আমার ওয়াইফকে ভালোবাসতেছেন, ভালোবাসেন, তাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আমি যে এতক্ষণ অনেকগুলো কথা বললাম, এর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে নিজ গুণে আমাকে ক্ষমা করবে। আল্লাহ হাফেজ।